আর প্রত্যেকেই তোমার মানে দেখ, চাকরির পরীক্ষায় হাতি ঘোড়া কিছু নাই। এখানে যা জিনিস দেখছিস শিখছিস 90% জিনিস তো সব মাধ্যমিকের। এবার তোদের কাজ হবে কি, মানে খুব ভালোভাবে এই বেসিকের জায়গাগুলো দেখো। যারা 9-10 পড়ে এসেছে তারা অলরেডি জানে। আরে এটা আমার কাজ করছে না কেন? দাদা আমরাও তো 9-10 পড়ে এসেছি, কিন্তু আমরা তো জানি না। না না, জানা উচিত। 9-10 তে সবগুলো ছিল রে। আমাদের স্যার এরকম ভাবে বোঝায়নি, তাহলে কিভাবে জানবো তুমি বলো? এরকম ভাবে মুখস্থ করে বোঝায়নি চলে মানে যেতে বলতো। এইটা একটা মানে জিনিস যে দেখ, অঙ্ককে তুই যদি ভালোভাবে বুঝিস তো তোর ফর্মুলা মনে রাখারও দরকার হুম। হবে না, আর যেটুকু মুখস্থ করার ওটুকু এমনি মুখস্থ হয়ে যাবে। তো ঠিক আছে, 9-10 যা হয়েছে হয়েছে। এখন আমাদের কাজ হবে, আমি তোদেরকে বারবার বলি, যেখানে যতবার বুঝতে পারবি নি আমাকে বলবি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব বোঝানোর। এবার আমি কিছু জিনিস বলবো, এগুলো মুখস্থ করতে হবে। এই যেমন ধর বললাম যে এই সার্কম রেডিয়াস সমান হয় ABC/4 এ কিভাবে আসলো বল, মানে আমাকে যদি বলিস বলতে, হয়তো এদিক ওদিক করলে পারবো বোঝাতে বা সময় লাগবে, কিন্তু আমিও বুঝিনি যে কিভাবে এসেছে, এটা মুখস্থ কর। তো কিছু কিছু জিনিস মুখস্থই করতে হবে, আর যেগুলো বোঝানোর মতন আমার ক্যাপাসিটি আছে আমি বুঝিয়ে দেবো ভালোভাবে। তো একবার বেসিকটাকে ভালোভাবে দেখ, এবং সেটাকে বারবার রিভিশন দিতে হবে। রিভিশন দিলে কি হবে, ওই ফর্মুলাগুলো তোদের মাথার মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করতে হবে। মানে প্রিভিয়াস ইয়ার ছাড়া কিচ্ছু প্র্যাকটিস করার দরকার নাই। প্রিভিয়াস ইয়ারকে ভালোভাবে প্র্যাকটিস কর, সব অঙ্ক পারবি। এবার দেখ, তোরা সামনে যেহেতু ভোট আছে পশ্চিমবঙ্গে, তো এই ভোটের আগে আগে বা ভোটের পর, মানে ভোটের আগে আগে অনেক নোটিফিকেশন বেরোবে। একটা যেমন তোর কৃষি প্রযুক্তি সহায়ক, ক্লার্কশিপ, এরকম অনেক নোটিফিকেশন বেরোবে। ক্লার্কশিপের কাট অফ 49 গেছে। ক্লার্কশিপের কোশ্চেন নিবি, কোশ্চেন দিয়ে পরীক্ষা দিবি, দেখবি তারা নিজেরা এমনি এখনই পাবে 49-এর বেশি। তো হুম। অঙ্ক নিয়ে নেক্সট ক্লার্কশিপের আগে কোনো অসুবিধা থাকবে না। ক্লার্কশিপে 25টা 30টা যতটা অঙ্ক থাকুক, আমি বলছি 100% নাম্বার পাবি। রিজনিংয়েও তাই। এবার ইংরাজি আর জিকে মিলনের সাথে খুব ভালোভাবে কর। মানে ওখানেও একই জিনিস। ইংরাজির ক্ষেত্রে বিশেষ করে তুই গ্রামারগুলোকে পড়লি, ভোকাবুলারি মুখস্থ করলি, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবি, অটোমেটিক্যালি তোর মানে আস্তে আস্তে নাম্বার বাড়তে থাকবে। এবার জিকেটা একটা হিউজ জায়গা, যেখানটায় তাড়াতাড়ি কভার করা একটু চাপ। সেজন্য একটা একটা করে সাবজেক্ট ধর মিলন তো তোদের পড়াচ্ছে, ওইভাবে পড়তে থাক, খুব সুন্দরভাবে হয়ে যাবে। মানে মিলনের সাথে সাথেও যদি পড়িস তোদের দারুণভাবে জিকে রেডি হয়ে যাবে। তো এই জায়গাটাকে কর, দেখ সামনের পরীক্ষাগুলো মানে যবে হবে তার আগে তোদের প্রিপারেশন সুন্দর জায়গায় চলে যাবে, এবং আশা করি অনেকে তোদের ভিতর থেকে হয়তো ক্র্যাকও করতে পারবি। তো সম্পূর্ণটাই হুম। ডিপেন্ড করছে তোরা কতটা খাটছিস তার উপর। মানে তোদের ভিতরে অনেকে আছে যে ঠিক আছে চলো আজকে করলাম না কালকে করলাম, ওই রকম ভাবে হবে না। মানে আমি বিহার, উত্তরপ্রদেশ, তারপরে দিল্লি ওদের কথা বলছি না, শুধু যদি পশ্চিমবঙ্গের এই আমাদের এই কলকাতায় বেলঘড়িয়া বা গড়িয়া এইসব জায়গায় যাস, মানে ছেলেপেলে খাটে কত দেখলে তুই অবাক হয়ে যাবে। মানে ওদের অন্য কোনো কাজ নাই, হয়তো টিউশন পড়ায় নিজের খরচ চালানোর জন্য 2-3 জায়গায় টিউশন পড়াচ্ছে, বাকি সময় শুধু পড়ছে। কারণ না হলে তুই তোর কাছে সময় পাবি নি। তোর কাছে দেখ, আহ, এক তো যেগুলো জানিস না সেগুলো রিভিশন দিতে হবে, একটা মক দিতে হবে, মকে যে যে জিনিসগুলো আটকালো সেগুলো অ্যানালাইসিস করতে হবে। কারণ দেখ, পুরো কম্পিটিটিভ এক্সামের যদি এক সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বলি সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট কোথাকার, প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট প্রত্যেক দিন দিতে হবে। এবার হয়তো 25খানা ম্যাথের ভিতরে, 25খানা জিআই এর ভিতরে, 25খানা ইংরাজের ভিতরে, এর ভিতরে হয়তো 7খানা ম্যাথ পারলেনি, 8খানা 2খানা জিআই পারলেনি, 8খানা ইংরাজি পারলেনি। এই জিনিসগুলো নিয়ে তোকে ভাবতে হবে যে কিভাবে হতে পারে, কেন পারলাম না, সহজ জিনিস পারলাম না নাকি জানতাম না। এইভাবে যখন জানবি, মানে করবি, প্রত্যেক দিন এই কিছু কোশ্চেন তোর সলভ হতে থাকবে, মানে নিজের ভিতরে তুই আস্তে আমি আস্তে তো আপডেট হতে থাকবি। তো
আমাদের কাজই হবে যে প্রিভিয়াস ইয়ারের মক দেওয়া এবং সেই মক থেকে নিজের যে উইক পয়েন্ট গুলোকে বের করা। এই যে যেগুলো পারলাম না এগুলো হচ্ছে উইক পয়েন্ট, তার সাথে কিছু হবে সিলি মিস্টেক, সেই সিলি মিস্টেকে ক্যালকুলেশন মিস্টেক, তার মানে ক্যালকুলেশনটা হয়তো আমাদের উইক পয়েন্ট, মানে হয়তো ধর ক্যালকুলেশনে ভুল হচ্ছে, মানে আমাদের ক্যালকুলেশনটা হয়তো উইক পয়েন্ট, তো আমাদের সেই জায়গাটাকে ঠিক করতে হবে। এইরকম ভাবে বেসিক্যালি মেন কাজই হবে যে মক দিব, মকে দেখব কোথায় কোথায় আমার প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় আমি বাকিদের থেকে পিছিয়ে আছি, সেই জায়গাগুলোকে আরো ভালো করব। ম্যাথের রাকেশ যাদব আর কেডি ক্যাম্পাস করা মানে বেসিক তো হয়ে গেল, কিন্তু এর বাইরে অনেক কনসেপ্ট আছে যেগুলো তোরা জানিস নি। যেমন সেদিন আমি তোদেরকে করাচ্ছিলাম, ওই যে মকটা নিলাম ওখানটায় তোদের সলভ, আমি মকটাকে সলভ করাই তাহলে বুঝতে পারবি যে তোদের সলভ করা আমার সলভ করার মধ্যে পার্থক্য আছে। তোদের ওই জিনিসগুলোকে শিখতে হবে, ওইগুলো হচ্ছে কম টাইমে তোদেরকে অঙ্ক করতে, মানে অঙ্ক করার একটা রাস্তা। তো এবার মানে একটাই লক্ষ্য হবে যে আমি মক দিব, কোথায় কোথায় আমার দুর্বল জায়গা আছে সেগুলোকে বের করব, সেগুলোকে ঠিক করবো। এর জন্য সারা দিন রাত লেগে থাকতে হবে, কারণ তোর কাছে টাইম তো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তুই হয়তো 10 ঘন্টা ঘুমানো, ঘুরে বেড়ানো হিসাবে কাটবে। এই 14 ঘন্টা কেউ পড়তে পারে না, 14 ঘন্টা কেউ পড়তে পারে না। তুই যদি এর ভিতরে 7-8 ঘন্টাও যদি একদম কোয়ালিটি টাইম বের করিস, মানে এই 7-8 ঘন্টার ভিতরে অন্য কিছু না, না ফোন, না গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, না কিছু না, এদিক ওদিকে ঘুরতে যাবে না, আমাকে এই 7-8 ঘন্টা পুরোপুরি ফোকাসড ভাবে পড়তে হবে। এর মধ্যে হয়তো তোর 2 ঘন্টা তো থাকবে যে একটা মক দিব, সেই মকটা নিয়ে অ্যানালাইসিস করব, কি কি পারিনি সেগুলো পারবো, এটা হচ্ছে 2 ঘন্টা। বাকি 6-7 ঘন্টা আমাকে ইংরাজি পড়লাম, জিকে, মানে এবার দেখ ইংরাজির জন্য তোকে রেগুলার টাইম রাখতে হবে, যে ইংরাজির যেগুলো জানিনি সেগুলোকে পড়বো, প্লাস প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ করবো। জিআই এর জন্য কিছু করার দরকার নাই, কারণ জিআই এই যে মক দিচ্ছিস, মক দিলেই জিআই হয়ে যাবে। বাকি টাইমটা তোকে অঙ্কতে কিছু যদি না জানি সেইগুলো করার জন্য আমাকে দিতে হবে। আর হচ্ছে জিকে কে একটা একটা বা একটা থেকে দুটো দুটো সাবজেক্ট একসাথে নিয়ে চলতে পারিস, একটা বা দুটো সাবজেক্ট নিবি, সেই সাবজেক্ট গুলোকে লুসেন্ট বা তরুণ গোয়াল থেকে পড়বি। এখন যেমন এসেছে পারমার এসএসসি বা এসব আছে, যে কোনো জায়গা থেকে পড়বি, সেই রিলেটেড কোশ্চেন সলভ করবো, মিলনের সাথে কথা বলে নিবি কিভাবে করবি। তো এই হচ্ছে জিনিস যে আহ, তোদের দুর্বল জায়গা তোদেরকে খুঁজতে হবে। আমি তো আমার মতন পড়িয়ে দিলাম, যে এইগুলো পড়ালাম, আমি বুঝিয়ে দিলাম, কিন্তু তুই যদি কোথাও না বুঝতে পারিস, সেটা তো দুর্বল জায়গা থাকলে আমাকে বল, আমি তোদেরকে হেল্প করবো। তো এইভাবে নিজের দুর্বলতাগুলোকে যত তাড়াতাড়ি পারিস ঠিক কর। কারণ এখানে কি, তোকে সবাইকে বিট করে আগে বেরোতে হবে, তার তার একটাই রাস্তা, যে তোকে শক্ত হতে হবে। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু দাদা আমার ইংলিশে নাম্বার আসছে না একদমই। ইংরাজিতে মিলনের গ্রামার কতদূর পড়ানো হয়েছে? আমার গ্রামারে কোনো প্রবলেম হয় না, তাহলে ওই জাম্বেল অর্ডারে প্রবলেম হয়, তারপরে সিনোনিম অ্যান্টোনিমসে প্রবলেম হয়, দেখ, কম্প্রিহেনশন 5টা থাকলে 3টি হয়, দুটো ভুল হয়। আমি একটা কথা বলছি শোন। ইংরাজিতে গ্রামারে কোনো অসুবিধা নাই। না, গ্রামারে আমার কোনো গ্রামার প্রবলেমই হয়নি। তোদের হয়েছে কতদূর? ও কমপ্লিটই ধরো, গ্রামার কমপ্লিট। ঠিক আছে, এবার দেখ, তুই এর পিনাকেলের বই কিনবি, আছে নিশ্চয়ই পিনাকেলের বই, প্রিভিয়াস ইয়ারের বই। কিরণের আছে, মানে কিরণের। হ্যাঁ, তিরনের যাই হোক, হুম। আমার আমার যেভাবে হয়েছে, ঠিক আমারও ইংরেজিতে নাম্বার কম হতো, তা আমি আমার রাস্তাটা বলছি। আমি কি করেছিলাম, হুম। 3খানা টপিক নিয়েছিলাম। ধর হুম। সিনোনিম অ্যান্টোনিম পড়ার দরকার নাই, না পারলে না পারবে, হুম। যায় আসে না। ঠিক আছে, হুম। এবার ধর 3খানা টপিক নিয়ে, ধর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, প্যারাজাম্বল, এটা তো মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ। ঠিক আছে, আর ধর ওয়ান ওয়ার্ড, মানে এমন ভাবে নিবি যাতে কম্প্রিহেনশন পার্ট, যেমন ধর প্যারাজাম্বল এটা কম্প্রিহেনশন পার্ট, সেন্টেন্স হুম। ইমপ্রুভমেন্ট এটা গ্রামার, আর এটা হুম। ভোকাবুলারি, এই 3খানা টপিক কভার করে। ঠিক আছে, এবার হুম। কিরণে দেখবি নিশ্চয়ই 1000খানা, মানে মোটামুটি 1000খানা করে, সব কিছুতে দেখবে 1000-1500 করে কোশ্চেন আছে। তুই হ্যাঁ। প্রত্যেকদিন টার্গেট কর যে আমি 30খানা করে কোশ্চেন করব, এই 3টে জায়গা থেকে 30খানা করে করব। এবার আচ্ছা। 30খানা করার ভিতরে দেখবি অনেকগুলো পারবি, কিছু কিছু পারবি না, কিন্তু এইটা দেখ, এই জিনিসে কিন্তু তুই
একদিনে কোনো রেজাল্ট পাবিনি। আমি কিরণের বই, আমি তখন কিরণের বই করতাম, আমি কিরণের বই ওই ইংরাজির বই প্রিভিয়াস ইয়ার 7 থেকে 8 বার রিভিশন দিয়েছিলাম, মানে আমার মুখস্থ হয়ে গেছিল কোশ্চেন, আর ওর বাইরে কোনো কোশ্চেনই আসে না, শুধু আসলে তোর ওই প্যারাজাম্বল এই কি বলে ওই রিডিং কম্প্রিহেনশন আমার ওইটা কাছে আসে। তোমার ওই সব একটা কোশ্চেন ব্যাংক আছে কিরণের, ওইটারই সব সাবজেক্টেরই ধরো। হ্যাঁ, ওখানে তো এরকম টপিক ওয়াইজ কোশ্চেন আছে, হ্যাঁ আছে। 3খানা টপিক নিবি, 30 খানাকার কোশ্চেন হুম। করবি, যাদের ইংরাজিতে দুর্বল আছে তো সবাই করতে পারিস। এবার করে দেখ, মোটামুটি 3-4 মাস সময় লাগবে, তারপরে রেজাল্ট পাবি, ঠিক আছে? এবার যদি এইভাবে করিস, আচ্ছা। 1 মাসে মোটামুটি 1000 খানাকার কোশ্চেন হয়ে যাবে। 1000 খানাকার হুম। হয়ে গেল, এই 3টিকে ছাড়, আবার অন্য 3টিকে ধর, বুঝতে পারলি? এবার আজকে 30খানা কোশ্চেন করলি, ঠিক আছে, বুঝলাম। এই 30খানা কোশ্চেনের ভিতরে হয়তো 20খানা পারলি, 10খানা পারলি না, যে 10খানা পারলি না ওইগুলোকে মার্ক কর, স্টার দে বা হ্যাশ দে বা এক লিখ, যা খুশি লিখ, ঠিক আছে? পরের দিন আচ্ছা। 30খানা করার আগে এই 10খানা একবার চোখ বুলা, যে তোর মনে আছে কিনা। হুম। আবার আবার নেক্সট 30খানায় গেলি, সেকেন্ড দিনেরটাকে একবার চোখ বুলিয়ে নিলি যে মনে আছে কিনা। এইভাবে যখন তোর টোটালটা হয়ে গেল, তারপরে ধর 1 সপ্তাহ নিলি রিভিশন দেওয়ার। কোনগুলোকে রিভিশন দিবি? যেইগুলো তো স্টার দেওয়া যায়, যেগুলো তুই পারিসনি, দেখ এগুলো মনে আছে কিনা। এইভাবে পুরো বইটাকে শেষ কর। এখানে মোটামুটি 8-10টা টপিক আছে, তো তুই এরকম 3টি করে নিলে 3বারই শেষ হয়ে যাবে। একবার 3 মাসে এই জিনিসটাকে শেষ করে দেখ, 3 মাস থেকে 4 মাস। কিন্তু দেখ, মানে নিজেকে ডেডিকেটেড হতে হবে যে আমি 30খানাকার কোশ্চেন করব। এখানে হয়তো 30খানা দেখতে কঠিন সহজ লাগছে, কিন্তু ওখানে করতে দেখ বিরক্ত লাগবে। নিজেকে বাঁধতে হবে যে যে এই 1 ঘন্টা আমি এইগুলোই করব। তো এইভাবে যখন করবি না, নিজের কনসেন্ট্রেশনও বাড়বে। এখন তো তোদের সিজিএলেও ওইরকম মানে লেন্দি পেপার হয় না। আমাদের সময় 200 নম্বরের ম্যাথ আসতো, আর 200খানা ইংরাজির কোশ্চেন আসতো, মানে 4 ঘন্টা পর পর পরীক্ষা হতো, 2 ঘন্টা ইংরাজি, 2 ঘন্টা হচ্ছে তোর ম্যাথ। তো তখন আমরা এইসবগুলো করতাম, তুই করে দেখ, ভীষণ বেনিফিট পাবি। তো মানে ঠিক আছে। তোকে টাইম ভাগ করতে হবে যে এই টাইমটা আমি ইংরাজি পড়বো, ধর কিছুটা সময় তুই গ্রামার টামার যেমনগুলো পড়ছিস ওগুলো পড়লি, বাকি সময়টা এইভাবে তোর কোশ্চেন প্র্যাকটিস করলি। তোরা জিকে তো এইভাবে করতে পারিস, জিকের বেসিকটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিভিয়াস এর কোশ্চেন এভাবে শেষ কর, করে দেখ, হেভি হেভি লাভ হবে। তো মানে আমার মেন এর টার্গেটটাই থাকবে প্রিভিয়াস এরকে যত ভালোভাবে শেষ করা যায়, বুঝতে পারলি? আচ্ছা। এইরকম ভাবে শেষ কর, তখন আর দিনের বেলায় সময় পাবি না সবকিছু পড়ার। ভালো করে পড়, দেখ হেভি হুম। মজা লাগবে। আর যদি 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম এফোর্ট দিস, আমি বলছি সব চাকরি পেয়ে যাবে, কিন্তু সেটা কেউ দিবে না, আমি জানি। 2-1 জন বাদে কেউ দিবে না। তো যারা দিবে তারাই চাকরি পাবে, বাকিরা বসে থাকবে। আচ্ছা। আমার যেটা তোমার এমনি যখন পড়ি হুম। তখন করি, তখন মানে পারি, মানে মুখে ধরলা তখন পারবো না, মানে এরকম খুব। না, ওগুলো বারবার প্র্যাকটিস যখন করবি, ও আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে যাবে, অনেক চাপ নেই, প্রচুর তোমার প্র্যাকটিস এমনি করতে হবে টেক্সট মানে। বুকে কি, দাদা, টেক্সট বুকে কি তোমার উল্টো পাল্টা কোশ্চেন করে? টেক্সট বুকের মক এমনি ভালো, কিন্তু আমি বলবো এমনি কঠিন করে কি? শুধু টেক্সট বুকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কর, অন্য কিছু করার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার ঠিক করবো আছে? না এডিকিউটিভ প্যাটার্ন করবো? এডিকুইটি প্যাটার্ন করার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার কর। ও এডিকুইটি প্যাটার্ন আরে, আর প্রিভিয়াস ইয়ারই, ওরা বেকারে ওই সব কঠিন কোশ্চেন দিয়ে রেখেছে। এডিকুইটি প্যাটার্ন বলে ওর ভিতরে কঠিন কঠিন কোশ্চেন দিয়েছে। হ্যালো, হ্যালো, দাঁড়া তো। কথা কাটছে তোমার। শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো।
হ্যালো। শুনতে পাচ্ছিস? একটু থাম, হ্যাঁ, আমি নেট চলে গেছে, একটু দাঁড়া। দেখতে পাচ্ছিস সবাই? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার কি বলছিলি শুভম, তখন বল। হ্যাঁ, আমি বলছিলাম তো ইংলিশটা আমার একদমই খারাপ হচ্ছে। আমি যেটা 12 বললাম 13 করতে এরকম থাক। হচ্ছে, বুঝলি? আমি যেটা বললাম কর, তুই দেখ 3 মাসের ভিতরে 40-এর কাছে পৌঁছে যাবি। কিন্তু রেগুলারলি করতে হবে, মানে প্রত্যেকটা জিনিস মক দেওয়া থেকে শুরু করে সবকিছু রেগুলার করবি, তবে রেজাল্ট পাবি। আর তোরা বলছিলি টেক্সট বুকের মক এডিকুইটি প্যাটার্ন দেওয়ার দরকার নাই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সিজিএল, মানে সিজিএল দেখ এইগুলো করবি। সিজিএল 2020 থেকেই কর, আগে ধর 20 থেকে 24, সিএইচএস হলো তাই, সিপিও পরে করিস, এখন দরকার নাই। আর হচ্ছে সিলেকশন পোস্ট,
এমটিএস এর দরকার নাই, এটা পরে করিস, আগে এই 3টে শেষ কর। এগুলো হয়ে গেলে তারপরে রেল করব, রেলের পরে সিপিও দেখব। এই কর, একটা অঙ্ক বাইরে থাকবে না, ওই এডিকুইটি প্যাটার্ন ফ্যাটার্ন কিছু লাগবে না, ওখানে কঠিন কঠিন কোশ্চেন দিয়ে রেখেছে ফালতু। যাই হোক, আরে বলো না, আমি হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারের কদিন আগে পিডিএফ করলাম ইংলিশে, আমার 32, 33, 28, 26 এরকম হচ্ছিল। এখানে এডিকুইটি দিতে যাচ্ছি 12, 13, এখানেও 25, 26 হচ্ছে, কিন্তু 12, 13ই বেশি হচ্ছে। ও এডিকিউটেড ইংরাজি তো আরোই কঠিন, মানে যা কঠিন হুম। এসছে এরা আরো বেশি দেখিয়েছে, ও করতে হবে না। আমার তুই আর 43 এইদিকে হয়েছিল প্রিভিয়াস ইয়ার একটা। কর। হ্যাঁ, বল, এ আবার 43, 45 পাচ্ছে। কে মৃত্তিকা? হ্যাঁ। যাদের ইংরেজিতে অনেকের থাকে, নলেজটা আজকে ভালো একটা থাকে বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে। 127.5 হয়েছে। ভালো হয়েছে তো, যাদের ফুল ভালো মুখে আছে তাদের তো 127, অবশ্যই ভালো, কিন্তু ফুল মুখে আমাদের কত মতো পাচ্ছে গরিব জিজ্ঞেস করো। মানুষদের জন্য কিছু ভাবতে হবে তো। না না, ফুল মুখে কত পাচ্ছে জিজ্ঞেস করো। কত? আজকে 127.5 হয়েছে। বাহ, ভালো এডিকুইটি, হয়েছে। তাহলে এডিকুইটি। এই তো, তাহলে চাকরি পেয়ে যাবে তুই। তবে মানে 127.5 পাচ্ছিস, ভালো ব্যাপার, কিন্তু আমার এডিকিউটিভ প্যাটার্ন প্যাটার্ন দেখে লাভ নাই, আমার টার্গেট হচ্ছে 150-এর উপরে। প্রিভিয়াস ইয়ার মানে 150-এর উপরে নাম্বার দরকার, তার ভিতরে হ্যালো ম্যাথ, ইংরাজি আর জিআই, এই তিনটিতে আমার দরকার 140 প্লাস। যদি এইটা করতে পারিস তাহলে খুব ভালো। আর কখনোই, যেটা আমার স্ট্রং জোন, তোর মৃত্তিকা স্ট্রং ইংরাজি, এর নাম্বার যেন না কমে, তার সাথে যেটা আমার উইক জোন সেইগুলোকে ইমপ্রুভমেন্ট করব, এটাও ধর পারবি সবাই। ম্যাথে যদি কম হয় ম্যাথটাকে ভালো করব, জিকেতে কম হলে জিকেতে ভালো করব। তো আমার টার্গেট হবে সবগুলোকে আমার ভালোর দিকে নিয়ে যাওয়া। যার অঙ্ক ভালো তার টার্গেট করতে হবে ইংরাজিটা কিভাবে ইমপ্রুভ করব, তার জন্য আমার মুখস্থ করতে দরকার হয় মুখস্থই করব, কোনো দরকার নাই, মানে বোঝার অত দরকার নেই, মুখস্থ করবো, আমার নাম্বার আসানি কথা, চাকরি পাওয়ানি কথা। আচ্ছা, চল এবার শুরু করা যাক। মানে মেন মানে কম্পিটিটিভ এক্সামের মেন যে একটা কি বলবো মন্ত্র, সেটা হচ্ছে নিজেকে আপডেট করা। আপডেট মানে হচ্ছে যে জিনিসটা আমি জানি সেটাকে আরো ভালো করব, যেটা জানি না সেটাকে আরো ভালো করব, মানে সেটাকে আস্তে আস্তে ভালোতে পরিণত করব, তাহলেই হবে। রিয়া মক দিচ্ছিস নে? হ্যাঁ দিচ্ছি, আমার 3-4 দিন 138 39 ছিল, তারপরে এখন আবার ওই 110, নাহলে 105, নাহলে 108 এরকম হচ্ছে। ঠিক আছে, রেগুলার চেষ্টা কর, যেখানে কম হবে, যেদিন কম হবে, কিসের জন্য কম হলো সেটা তুই পারতিস কি পারতিস নি, মানে একদম নিজেকে খুব দেখ, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা কেউ করতে পারবে না, মানে আমি তোকে অঙ্ক দেখিয়ে দিতে পারবো কিন্তু এই জায়গাগুলো আমি ঠিক করতে পারবো না। তোদেরকে দেখতে হবে যে আমার যে মকটায় কম হলো ওখানে আমার শেখার জায়গা বেশি, তো আমি কি ভুল করলাম, আমি জানতাম না কি, মানে জেনে ভুল করলাম, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, সেইগুলোকে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করতে অটোমেটিক্যালি খুব ভালো জায়গায় চলে যাবে প্রিপারেশন। বুঝতে পারলি? আচ্ছা, এবার আমাকে বল, ইনসেন্টার কাকে বলে? রিয়া বল। বল রে। মানে মাঝের মানে একটা তোমার ত্রিভুজে যেটা আগে সমুদ্র করে মাঝে বৃত্ত আঁকা হয়, সেটা যে মাঝের পয়েন্টটা সেইটাকে তো কিভাবে পাবো মাঝের পয়েন্টটা, কিভাবে পাবো? ত্রিভুজকে বল। 3টে বাহুর করে দিতে হলো 3টে পয়েন্ট, মানে বুঝতে পারলাম না। আচ্ছা আমি বলছি শোন, এই কি বলে, মৃত্তিকা বল।
ত্রিভুজের মধ্যবিন্দু থেকে একটা সার্কেল আঁকলে ওটাকে বলা হয়? না না, ইন সেন্টার মানে হচ্ছে অন্তর্বৃত্ত, মানে এমন একটা বৃত্ত আঁকা হবে যে বৃত্তটা, দেখ আমি আবার ভালোভাবে বলছি, যে যেখানে বুঝতে পারবি না আমাকে বলবি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো ইন সেন্টার হচ্ছে অন্তর্বৃত্ত, মানে এমন একটা বৃত্ত আঁকা হবে, ত্রিভুজের ইন সেন্টার মানে কি ভিতরের দিকে আঁকা হবে, যে বৃত্তটা ত্রিভুজটাকে তিনটি মানে দিকে টাচ করবে, মানে এমন একটা বৃত্ত হবে যে ত্রিভুজটাকে টাচ করে থাকবে। তাহলে ভিতরের দিকে যদি হয়, এই যদি ত্রিভুজ হয়, তাহলে ভিতরের দিকে একটা যদি বৃত্ত হয়, টাচ করবে মানে এরকম হবে, তাই না? বুঝতে পারলি? বল। হ্যালো, কিরে বল। হ্যাঁ, হ্যাঁ বুঝতে দাদা তুমি পেরেছি। বলো। তার মানে অন্তর্বৃত্ত মানে হচ্ছে, দেখ ভালো করে বোঝ, টাইম লাগবে। অন্তর্বৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যেটা ভিতরের থেকে ত্রিভুজটাকে তিনটে জায়গায় টাচ করবে, মানে এরকম। এরই আর একটা ভার্সন হয় সার্কম সেন্টার। সার্কম মানে কি? সার্কমফারেন্স মানে পরিধি বা বাইরের দিকে। তো সার্কম সেন্টার মানে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ইন সার্কেল বলে, ইন সার্কেল মানে হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে ইন সার্কেলের যে কেন্দ্র সেটাকে বলে ইন সেন্টার। আর সার্কম সার্কেল মানে মনে হয় অধিবৃত্ত, অধিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় সার্কম সেন্টার। আচ্ছা, সার্কম সার্কেল বা অধিবৃত্ত মানে কি? বাইরের দিক দিয়ে একটা বৃত্ত হবে, যে বৃত্তটা ত্রিভুজটাকে বাইরের দিক দিয়ে তিনটি জায়গায় টাচ করবে। বোঝা গেল? বল, বুঝতে পারলে বল। হ্যাঁ হ্যাঁ। তো এবার অন্তর্বৃত্ত আমরা আঁকবো কিভাবে? এখানে তো সোজা যে এভাবে এঁকে দিলি। অন্তর্বৃত্ত আঁকার নিয়ম হচ্ছে, এটা ফর্মুলা একটা, মানে ফর্মুলা মানে কি, এটা হচ্ছে আমরা সম্পাদ্য বা কিছু করতাম, এতে সম্পাদ্য না উপপাদ্য কিছু একটা করতাম ওই 9-10-এ। তো অন্তর্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের তিনখানা কোণের সমদ্বিখণ্ডক। তিনখানা কোণের সমদ্বিখণ্ডক মানে, দেখ এই কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয়, এই পয়েন্টে সেই কাটা কম্পাসের কাঁটা রাখতে হয়, দিয়ে একটা মাপ নেই, যে কোনো একটা মাপ নেই, এখানে এখানে কাটতে হয়, দিয়ে আবার এই পয়েন্টে কাঁটাটা রাখতে হয়, দিয়ে এরকম ভাবে কাটতে হয়, দিয়ে এই লাইন আর এই লাইন টেনে দিলে এটা হলো একটা সমদ্বিখণ্ডক। কোন কোণের সমদ্বিখণ্ডক? এই কোণের, ধর এ বি সি। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক হলো। এরপরে বি কোণের সমদ্বিখণ্ডক, ধর আমি আর আঁকলাম না, এইরকম একটা বি কোণের সমদ্বিখণ্ডক। আর দুখানা যে বিন্দুতে মিট করবে সি কোণের সমদ্বিখণ্ডকটা সেই দিক দিয়েই যাবে। এই যে বিন্দুটা পাওয়া গেল, এই বিন্দুটাকে বলা হয় ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র বা কিছু একটা বলে। মানে এই বিন্দুতে কম্পাস রেখে আমি যদি একটা বৃত্ত টানি, সেটা এই ত্রিভুজটাকে তিন দিকে টাচ করবে। তাহলে অন্তর্বৃত্ত কিভাবে আঁকা হয়? প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার। তাহলে এই ইন সেন্টার থেকে একটা যদি বৃত্তটা আঁকা হয়, সেই বৃত্তটা তিনটি বাহুকে টাচ করবে। তাহলে এইখানে কম্পাস রাখবো, এখানে রুল ঠেকাবো, যে কম্পাসের কাঁটাটা এই আয়ে ঠেকাবো, আর এই বাহুর উপরে পেন্সিল ঠেকাবো, দিয়ে একটা বৃত্ত টেনে দিলে সেই বৃত্তটা তিনটে বাহুকে টাচ করবে। তাহলে যে বৃত্তটা পেলাম, এই বৃত্তটাকে বলা হয় ইন সার্কেল। তাহলে ইন সার্কেলের যে কেন্দ্র সেটাকে বলা হয় কি? ইন সেন্টার, অন্তঃকেন্দ্র। আর এই কেন্দ্র থেকে বাহু পর্যন্ত যে ব্যাসার্ধ হলো, এইটাকে বলা হয়
ইন রেডিয়াস বা অন্তবৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। এইটুকু কে কে বুঝতে পারিসনি বল। ঠিক আছে দাদা। এবার এটা ইংরেজিতে পড়। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দ্য থ্রি অ্যাঙ্গেল বাইসেক্টরস, মানে তিনখানা অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণের সমদ্বিখণ্ডকের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটাকে বলা হয় ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। দ্য ডিস্টেন্স বিটুইন ইনসেন্টার অ্যান্ড অল থ্রি সাইড ইজ অলওয়েজ ইকুয়াল। কারণ কি, এইখান থেকে যদি বৃত্ত টানি, বৃত্তের কি বৃত্ত থেকে পরিধির পর্যন্ত দূরত্ব কি আলাদা আলাদা হয় নাকি? সব জায়গায় তো সমানই হয়। তাহলে এই কেন্দ্র থেকে এই বাহুগুলোর দূরত্বটা কি? এটা তো একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তাহলে তিনটি ব্যাসার্ধ তো সমানই হবে। তার মানে অন্তঃকেন্দ্র থেকে ওই বাহুগুলোর পর্যন্ত যে দূরত্ব সেটা সবসময় সমান হয়। এইটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ বা ইন সেন্টারের রেডিয়াস। বোঝা গেল? বল। এই ইন সেন্টারের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে এ বাই এস। মানে এই ত্রিভুজটার এরিয়া বের করব, ধর এরিয়া হলো 180, আর ত্রিভুজটার 180 স্কোয়ার সেন্টিমিটার, আর ত্রিভুজটার পরিসীমা হলো ধর 60 সেন্টিমিটার। তাহলে এস তো হচ্ছে পরিসীমা না, সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা। তাহলে এস এর ভ্যালু কত? এটা এরিয়া সমান হলো ধর 180, তাহলে এস সমান কত হবে? পরিসীমা যদি হয় 60, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 30। তাহলে ইন রেডিয়াসের ভ্যালু হবে 3 সেন্টিমিটার, 180/30। বোঝা গেল? সবাই বল। বল রে। ঠিক আছে দাদা, ঠিক আছে। এবার মাইক অন পরীক্ষায় করলে স্ক্রিন চলবে। হ্যাঁ মাইক অন করলে স্ক্রিন ও চলে যাচ্ছে। কে কে আসিস ক্লাসে? তুই আর রিয়া আর মৃত্তিকা। আচ্ছা, এবার এখানে ইন সেন্টারে একটা ফর্মুলা লাগে। এই ত্রিভুজ তো, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডক, এর লম্ব সমদ্বিখণ্ডক আর এর লম্ব সমদ্বিখণ্ডক, এইখানটায় যেটা মিট করলো, সরি 1 মিনিট, এই এর লম্ব সমদ্বিখণ্ডক গেল, এই এর লম্ব সমদ্বিখণ্ডক গেল, এই এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই আই পয়েন্টটা হচ্ছে ইন সেন্টার। মানে এই পয়েন্ট থেকে যদি একটা বৃত্ত আঁকি, এই পয়েন্ট থেকে বাহু পর্যন্ত ব্যাসার্ধ নিই, তাহলে একটা অন্তর্বৃত্ত বা ইন সার্কেল তৈরি হবে এরকম। এবার আমাকে বল, ধর যে কোনো একটা, আমি এই কোণটা বের করব। তাহলে এই কোণটা এসিআই, এই ত্রিভুজটার বহিস্থকোণ না? তাহলে কোণ এআইডি সমান লিখতে পারি এইটুকু প্লাস এইটুকু। এইটুকু মানে হচ্ছে, দেখ, এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা a/2 প্লাস c/2। একইভাবে বিআইডি মানে এইটা, তাহলে এইটা কোন কোণের বহিস্থ কোণ? এই কোণটার বহিস্থ কোণ। তাহলে এইটা সমান হবে এইটা প্লাস এইটা, মানে b/2 প্লাস c/2। এবার এআইডি আর বিআইডি, মানে এআইডি আর বিআইডি, এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে? এআইবি। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এআইবি সমান এইটা প্লাস এইটা, a/2 প্লাস b/2 প্লাস c/2 প্লাস c/2। এটা যদি করি a প্লাস b প্লাস c/2 প্লাস c/2,
আচ্ছা উপরটা মানে 180 ডিগ্রি, তিনখানা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180/2 মানে 90 প্লাস c/2। তো সবসময় মনে রাখবি ইন সেন্টারে যখনই কোশ্চেন দিবে যে এ আই বি এই কোণটা কত, তাহলে এই কোণটা মানে হচ্ছে এর হাফ প্লাস এর হাফ আর এইটা টোটাল। তাহলে এর হাফ আর এর হাফ মানে এর হাফ বি এর হাফ আর সি এর হাফ যদি নিই তাহলে কত 90 ডিগ্রি, প্লাস এখানে একটা এক্সট্রা হাফ তৈরি হচ্ছে মানে 90 প্লাস সামনে যে থাকে তার অর্ধেক। তাহলে একইভাবে বিআইসি এইটা সমান কত হবে 90 ডিগ্রি প্লাস a/2। একইভাবে এআইসি এইটা সমান কত হবে 90 ডিগ্রি প্লাস b/2। এই যে ফর্মুলাগুলো এখানটায় লেখা আছে, কেউ না বুঝতে পারলে বল। দাদা আলাদা কালি ইউজ করলে একটু ভালো হতো, খেসামেতা হয়ে যেত ব্যাপারটা। আচ্ছা দাঁড়া, মৃত্তিকা আর এ বুঝতে পেরেছিস রিয়া? আর একবার বলে দাও। আর এক আচ্ছা এ বি সি, তাহলে ইন সেন্টার রাখতে গেলে এই এ কোণের সমদ্বিখণ্ড, এটা বি কোণের সমদ্বিখণ্ড, এটা সি কোণের সমদ্বিখণ্ড, এটা ধর আই বিন্দুতে মিলিত হয়েছে। আমি এরকম একটা নাম দিলাম এআইডি। আচ্ছা এআইডি এই কোণটা এই ত্রিভুজটার বহিস্থ কোণ না? বুঝতে পারছিস না? হ্যাঁ এই হ্যাঁ এ আই এ আই সি এর এই বাহুটাকে বাড়ানো হলো, তাহলে এটা বহিস্থ কোণ না? হ্যাঁ তাহলে বহিস্থ কোণ কি হয় বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এ আই ডি সমান লিখতে পারি, দেখ এর অন্তস্থ কোণ তো এইটা, কিন্তু কি বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এইটুকু প্লাস এইটুকু, এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এইটুকু মানে a/2, এইটুকু মানে c/2। একইভাবে বিআইডি এইটা এই ত্রিভুজটার বহিস্থ কোণ, বিআইসির এইটাকে যদি বাইরে বাড়াস তাহলে এটা বহিস্থ কোণ না? তাহলে বিআইডি হ্যাঁ সমান এইটা প্লাস এইটা মানে b/2 প্লাস c/2। কে কে বুঝতে পারিস না বল বল। বুঝতে পেরেছি। এবার আমি যদি এই টোটালটা ধরি এআইবি মানে কি এআইডি প্লাস বিআইডি, তাহলে কোণ এআইবি সমান হচ্ছে এ প্লাস এ, তাহলে a/2 প্লাস b/2 প্লাস c/2। আমি একটু আলাদাভাবে লিখলাম a/2 প্লাস b/2 প্লাস c/2, আর একটা c/2 এক্সট্রা আছে, এইটা মানে কত 180/2 মানে 90। তাহলে এআইবি সমান হলো 90 প্লাস c/2। এআইবি সমান হলো 90 প্লাস c/2। বল ঠিক আছে? হ্যাঁ একদম ওকে। আচ্ছা এবার এ তো গেল তোদেরকে থিওরিটা বোঝালাম। এবার যদি আমাকে এমনি করতে দেয় এ বি সি এর সমদ্বিখণ্ড এর সমদ্বিখণ্ড, এটা হচ্ছে আই, তাহলে বিআইসি যখন বের করবি এটা মানে হচ্ছে এইটা প্লাস এইটা মানে এইটুকু প্লাস এইটুকু। আচ্ছা এইটুকু মানে কি b/2 প্লাস a/2, আর এখানে c/2 প্লাস a/2। তাহলে দেখ আমরা কি দিছি b/2 প্লাস a/2 প্লাস a/2 প্লাস c/2। আচ্ছা a/2 প্লাস b/2 প্লাস c/2, এটাকে 2 কমন নিলে কি হবে a প্লাস b প্লাস c/2 প্লাস একটা এক্সট্রা a/2 নিছি, এটা মানে 90 প্লাস a/2।
কারণ এইটা যখন নিছি, এইটা অর্ধেক নিছি, এটার অর্ধেক নিছি, কিন্তু এর অর্ধেকটা তো দুবার নিছি। একবার অর্ধেক নিলে তিনখানার অর্ধেক অর্ধেক যোগ করে 90 হয়, কিন্তু যেটা অপোজিট দিকে আছে তার অর্ধেকটাকে আমরা দুবার নিছি, তাই এই বিআইসি সমান হয় 90 প্লাস যেটা অপোজিট আছে সেটা বাই 2। একইভাবে এআইসি এটা মানে হবে 90 প্লাস বি বাই 2, আর বিআইএ এইটা মানে হবে 90 প্লাস সি বাই 2। বল এবার। समझ गया। এই বল, মৃত্তিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। রিয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস হয়। আচ্ছা, তাহলে আমি এই ফর্মুলাগুলো ভাবছি তোরা করে নিবি, আর ইন রেডিয়াসটা মুখস্থ করবি। ইন রেডিয়াস মানে হচ্ছে এরিয়া বাই সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। আচ্ছা, এবার আর একটা জিনিস হচ্ছে সার্কাম সার্কেল বা কি অধিবৃত্ত। আচ্ছা, আর একটা জিনিস বলি, তাহলে এই ত্রিভুজটার যদি আমরা অন্তর্বৃত্ত আঁকতাম কেমন হতো? এর সমদ্বিখণ্ডক এইরকম, এর এইরকম, মোটামুটি এর এইরকম। তাহলে এই পয়েন্ট থেকে যদি একটা বৃত্ত আঁকে এরকম ভাবে টাচ করবে, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এবার সার্কাম সার্কেল। কারোর কোনো আইডিয়া আছে অধিবৃত্ত কিভাবে আঁকা হয়? ওই তো একই ভাবে সমদ্বিখণ্ডিত করা হলো, তুই ভিতর থেকে মধ্য পয়েন্ট থেকে না, একটা কোণা পর্যন্ত মাপ নিয়ে বাইরে নিয়ে চলে যেতে পারি। হবে না, তুই বাড়িতে করে দেখিস, ঠিক আছে? এখনই করছি। আচ্ছা, তুই এখন ওই আমি এ পয়েন্ট থেকে একটা সমদ্বিখণ্ড করতে আমি হবে, বি তোকে পয়েন্ট করতে থেকে বলছি, একটা দাঁড়া। সমদ্বিখণ্ড করতে হবে। এই একটা ত্রিভুজ, হুম। ঠিক আছে, এর সমদ্বিখণ্ড এরকম। সরি, দাঁড়া, একটু বড় করে রাখি। এই একটা ত্রিভুজ। আচ্ছা, আমি যদি এ আঁকি অন্তর্বৃত্ত, তাহলে এর সমদ্বিখণ্ড এইরকম, হুম। এর সমদ্বিখণ্ড এইরকম, এর সমদ্বিখণ্ড এইরকম। তাহলে এইরকম একটা পয়েন্টে হবে। তাহলে এরকম পয়েন্টে হলে বৃত্তটা এরকম ভাবে মোটামুটি, দেখ চোখের আন্দাজে মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। এবার তুই যদি এই পয়েন্ট থেকে অধিবৃত্ত আঁকতে চাস, তাহলে তোকে এখানে কাটার ওই কাটাটা রাখতে হবে, আর এখানে পেন্সিল রাখতে হবে। খুব ভালো কথা, হ্যাঁ। আঁকলি। দুখানা বৃত্তকে দুখানা পয়েন্ট তো টাচ করলে, এটা টাচ করবে না, তাহলে? তাহলে এবার আলাদা পদ্ধতিতে আঁকতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কেন হলো বাইরে না বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে বাইরে অধিবৃত্ত সমদ্বিখণ্ডিত করতে হবে। অধিবৃত্ত আঁকার প্রসেসটাই আলাদা। অধিবৃত্ত আঁকার প্রসেস হচ্ছে প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক আমরা 9 10-এ কিভাবে করতাম? এখান থেকে মোটামুটি নিজের চোখের আন্দাজে অর্ধেকের থেকে বড় একটা বৃত্তচাপ নিতে হয়, দিয়ে এরকম ভাবে টানতে হয়। এখান থেকেও তাই, দিয়ে এই দুটো কাট পয়েন্টকে যোগ করে দিতে হয়। মনে আছে এরকম? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো করতাম, ওটা পারতাম। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এমন একটা লাইন যেটা এর মাঝামাঝিতে হবে, প্লাস এই বাহুর উপর লম্ব ভাবে থাকবে, মানে খাড়াখাড়ি ভাবে থাকবে। তাহলে এই একটা লম্ব সমদ্বিখণ্ডক ধর, এই বাহুর এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে মোটামুটি মাঝের পয়েন্টে থাকবে, মোটামুটি কি মাঝের পয়েন্টে থাকবে, প্লাস লম্বা লম্বি থাকবে। এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ধর এরকম। এরা যে বিন্দুতে টাচ করবে, মানে তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে কি মাঝামাঝিতেও থাকবে লাইনটা, প্লাস লম্ব ভাবে থাকবে। এই তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে টাচ করে তাকে বলা হয় সার্কাম সেন্টার বা অধিবৃত্তের কেন্দ্র। তাহলে এই পয়েন্টটা যেটা পেলি, এই পয়েন্ট থেকে যে কোনো বাহু পর্যন্ত একটা বৃত্তচাপ নে, দিয়ে একটা এরকম করে বৃত্ত আঁক, দেখ সবাইকে টাচ করবে। কে কে বুঝতে পারিসনি বল? हम समझ गए। মৃত্তিকা, রিয়া, বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে ইনসেন্টার মানে হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক যে জায়গায় মিট করে,
আর সার্কামসেন্টার বা অধিবৃত্তের কেন্দ্র মানে হচ্ছে বাহুগুলোর উপর লম্ব সমদ্বিখণ্ডক যে জায়গাটায় মিস করে সেটা হচ্ছে সার্কামসেন্টার। বোঝা গেল? একদম। তাহলে দা পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে ইন্টারসেকশনের পয়েন্ট অফ দা, এটা মানে হচ্ছে লম্ব, লম্ব বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ডক, অফ থ্রি সাইড মানে তিনখানা সাইডের যে লম্ব সমদ্বিখণ্ডক যে জায়গায় মিট করে তাকে বলা হয় সার্কামসেন্টার। কারণ এই পয়েন্ট থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত একটা বৃত্তচাপ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তিনখানা শীর্ষবিন্দুকে টাচ করবে, মানে ত্রিভুজের জাস্ট বাইরে দিয়ে এই বৃত্তটা হবে। বোঝা গেল? তাহলে Yes. এই পয়েন্ট থেকে তিনখানা শীর্ষবিন্দুর দূরত্ব সমান হবে, কারণ তিনখানাই তো ব্যাসার্ধ। এইটাকে বলা হয় সার্কাম রেডিয়াস বা অধিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অধিবৃত্ত ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে ABC বাই 4A। ABC মানে তিনখানা বাহুর দৈর্ঘ্যের গুণফল। এই বাহুটার ধর দৈর্ঘ্য A, এই বাহুটার দৈর্ঘ্য B, এই বাহুটার দৈর্ঘ্য C। তিনখানা বাহুর গুণফল বাই 4 ইন্টু এরিয়া, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস বের করার সূত্র। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার এটার নাম ধর দিলাম আমরা ও। আচ্ছা, তোরা যখন বৃত্ত পড়বি তখন মাথায় রাখবি, এখানটায় দেখায়, যখন বৃত্ত পড়বি আমি একটু জাস্ট বলে দিচ্ছি, বৃত্তের একটা কেন্দ্র হয়। এবার ধর এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, নাম এ আর বি। তাহলে এই এ বির দুখানা বৃত্তচাপ হয়, একটা মেজর দিকে একটা মাইনর দিকে, তো জেনারেলি মাইনর দিকটাই দেখা হয়। তাহলে এ বি বৃত্তচাপ মানে কোনটা? এইটা। তাহলে এই এ বি বৃত্তচাপটা কেন্দ্রে কোনটুকু কোণ তৈরি করছে, তার জন্য কি করতে হবে? এর সাথে কেন্দ্র আর বি এর সাথে কেন্দ্রকে জুড়ে দিতে হবে। জুড়ে দিলাম। তাহলে কেন্দ্রে কোনটুকু কোণ তৈরি করে? এই কোণটুকু। কেন্দ্রে যতটা কোণ তৈরি করবে, এরা অপোজিট দিকে পরিধির উপর তার অর্ধেক কোণ তৈরি করবে। তাহলে পরিধির দিকে কোন কোণ তৈরি করলো? এটা। বুঝতে পারলি? হুম। দেখ, এ বি আমার কাছে দুখানা পয়েন্ট ছিল, এ আর বি। এই এ বি পয়েন্টটা কেন্দ্রে কোনটুকু কোণ তৈরি করে, তার জন্য কেন্দ্রকে এ বি এর সাথে যুক্ত করে দিলাম, এ ও বি কোণ তৈরি করে। আর যদি বলে পরিধিতে কোন কোণ তৈরি করে, তাহলে উল্টো দিকে পরিধির উপর যে কোনো জায়গায় একে টাচ করে দে, দুখানা লাইনকে টাচ করে দে, এই দুখানা পয়েন্টকে যুক্ত করে দে। তাহলে এইটাকে বলা হয় এ বি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে তৈরি হচ্ছে। আর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তের এটা একটা ধর্ম যে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের ডবল হয়। এটা যদি থিটা হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 2 থিটা। তাহলে ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রে কি শিখলি? কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের ডবল হয়। বোঝা গেল? এটা আচ্ছা। বৃত্ততে আমরা করব। তাহলে তোরা যদি ভালোভাবে দেখিস, এটা তো একটা বৃত্ত যার ও বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তাহলে বি ও সি, বি আর সি বিন্দুর এটা কেন্দ্রস্থ কোণ না? হ্যাঁ। আর এই এটা পরিধিস্থ কোণ না? হ্যাঁ। তাহলে বি ও সিটা কি হবে? এই পরিধিস্থ 2 কোণের থিটা। ডবল হবে। তাহলে বি ও সি হুম। সমান হয় 2a। এদা, তাহলে এ ও সি সমান কত হবে? এটা সমান হবে 2b। আর আরেকটা বি ও এ সমান হবে 2c। বোঝা গেল? আচ্ছা, এই মৃত্তিকা বুঝতে समझ गया। পারলি? হ্যাঁ। দেখ, কোনো প্রবলেম নাই তো? এগুলো একটু ভালো করে বুঝিস, যদি অসুবিধা হয় আমাকে বল সবাই। তো এসএসসি সিজিএল না দিয়ে সিজিএল এর চাকরি পাওয়া যাবে? তাহলে তো সবাই তাই করতো ভাই। তোমার কোনো স্পেশাল রেফারেন্স দি? ওইসব হয় না। আগে দামও সেন্ট্রাল জানি। গভর্নমেন্টের চাকরিতে তোর ওইসব ছিল যে এ ওকে বলে দিল, কিন্তু এই নিচু লেভেলে এমটিএস ফেমটিএস এ। কিন্তু হুম। এখন কিছুই হয় না, মানে সম্পূর্ণটাই একদম ওই এসএসসি এর মাধ্যমে হয়। এবার কোথায় কি ঘাপলা হলো কিনা সেটা জানি না।
তাতে এসএসসির হাত থাকে না। এই ধর কোর্স এক্সাম সেন্টারে কিছু হয়ে গেল, তো ওই সবগুলো আলাদা। আচ্ছা, এবার যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ধর একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো? কি? সমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী হ্যাঁ, ত্রিভুজ প্রত্যেকটা তো, বাহু সমান তাহলে অ্যাকিউট। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে দেখ, দেখ ইন সেন্টার সব সময় তোর ত্রিভুজের ভিতরে হয়, তবেই ভিতরের দিকে বৃত্তটা হবে। সার্কাম সেন্টার সবসময় যে ত্রিভুজের ভিতরে হবে তার কোনো মানে নাই। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুই যদি করিস তো এর ক্ষেত্রে ভিতরেই হবে, তুই একই দেখ মোটামুটি ভিতরেই হবে। বোঝা গেল? হুম। আচ্ছা, এবার যদি হয় অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নিজেরাই আঁক না, ধর বললাম যে একটা অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার সার্কাম সেন্টার কোথায় হবে, এরকম তো অবটিউসড হ্যাঁ, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা বল, 90 এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড কেমন হতে পারে? মাঝামাঝি মানে এই জায়গায়, লম্ব সমদ্বিখণ্ড মানে এরকম, তাই না? হুম। হ্যাঁ, মোটামুটি এরকম। এই বাহুটার মাঝামাঝি এরকম, লম্ব সমদ্বিখণ্ড মানে এইরকম। এই বাহুটার মাঝামাঝি মানে এরকম, লম্ব সমদ্বিখণ্ড মানে এরকম। বুঝতে পারলি কোথায় হলো? এই বাইরে। হ্যাঁ, বাইরে, এই বড় বাহুটার ওইদিকে। এবার এখান থেকে তুই একটা বৃত্ত টান, এখান থেকে এই বৃত্তচাপ নে, এই বৃত্তচাপ নে। এখানে আমার হয়তো একদম এক্স্যাক্টলি মিলছে না, কারণ অত তো কাটা কম্পাস নাই। এরকম আঁকলে এরকম বৃত্ত তৈরি হবে, যেখানে ত্রিভুজের তিনখানা শীর্ষবিন্দু বৃত্তের উপর থাকবে। বোঝা গেল? হ্যাঁ, এটা নিজেরা আঁকতে পারিস, কাটা কম্পাসে আমরা 9-10-এ করতাম এগুলো। আচ্ছা, আছে আঁকবো। হ্যাঁ আঁক। আচ্ছা, এই সমদ্বিখণ্ডক করা জানিস তো? কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে, দেখ এখানে কম্পাসের কাঁটাটা রাখবি, দিয়ে রুল পেন্সিল দিয়ে এখানে একটা কাট, এখানে একটা কাট, তারপরে আবার এখানে কাটা রাখবি, এখানে একটা কাট, এখানে একটা কাট, দিয়ে লাইনটা টেনে দিবি, এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। আর হুম। বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, ধরো এই ত্রিভুজ তো, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এখানে কাঁটা রাখ, এখান থেকে বৃত্তচাপ আঁক, অর্ধবিন্দু। রূপ পেন্সিল দিয়ে এখানে কাঁটা রাখ, এখানে বৃত্তচাপা, এই যে এটা যুক্ত করে দে, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। বুঝতে পারলি? আঁকলে দেখবি হ্যাঁ, একদম মিলে যাবে। আচ্ছা, এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর ক্ষেত্রে তাহলে আমার কোথায় হবে? এরও বাইরেই হবে। দেখা যাক। এর লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটা সমদ্বিখণ্ডক, মোটামুটি এইরকম, ঠিক আছে? হুম। এর সমদ্বিখণ্ডক মানে, আচ্ছা এটা আমার তো আঁকতে ভুল হলো বলে মিলছে না, থাম। কাটা কম্পাসে যদি আঁকিস একদম মিলে যাবে। আঁকতাম আচ্ছা, দাদা, আঁকতাম, মনে পড়ছে এখন। এর লম্ব সমদ্বিখণ্ডক মানে এর মাঝামাঝি, ধর এইরকম মোটামুটি হবে। এটা একটু বেরিয়ে, লম্ব সমদ্বিখণ্ডক এইরকম জায়গায় হবে, এর লম্ব সমদ্বিখণ্ডক ধর এরকম জায়গায় হলো। আচ্ছা, এরা যে বিন্দুতে, এর লম্ব সমদ্বিখণ্ডক মোটামুটি এই জায়গায় হবে, কারণ দুখানা যে পয়েন্টে টাচ করবে, থার্ডটাও সেই পয়েন্ট দিয়েই যাবে, মানে যেতে বাধ্য। কিন্তু তুই যদি আঁকিস এর মাঝামাঝি এই পয়েন্টটাই হবে, আর এখানে লম্ব সমদ্বিখণ্ডক মানে এইরকম ভাবেই হবে। বুঝতে পারলি? এটা অ্যাকচুয়ালি কেমন হুম। হয়, এই এই পয়েন্ট দিয়ে যায়, এই 90 ডিগ্রির পয়েন্টটা দিয়েই যায়, এরকম হয়। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সেন্টারটা কোথায় অবস্থান করে? ত্রিভুজের এই অতিভুজের উপরে। বোঝা গেল? বুঝলাম। কে কে বুঝতে পারিসনি বল। জ্যামিতি শিখে গেলাম। পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে মধ্যমা।
আচ্ছা, মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দুর যোগফল। এখন পর্যন্ত আমরা কি শিখলাম? ইন সার্কেল, সার্কম সার্কেল। ইন সেন্টার মানে কোণের সমদ্বিখণ্ডক, সার্কম সেন্টার মানে বাহুর লম্ব সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এবার আমাদের আর একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দুর যোগফল। তাহলে এটা হলো মধ্যমা। এখান থেকে এর মধ্যবিন্দুর যোগফল, এটা হচ্ছে মধ্যমা। এখান থেকে এর মধ্যবিন্দুর যোগফল, এটা হচ্ছে মধ্যমা। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। কি বলা হয়? সেন্ট্রয়েড, মধ্যমা। তাহলে সেন্ট্রয়েড কাকে বলে? মধ্যমাগুলির মিলিত বিন্দুকে বলা হয় সেন্ট্রয়েড। আর মধ্যমা মানে হচ্ছে কোণের শীর্ষবিন্দু থেকে সমদ্বিখণ্ড। বিপরীত বাহুর আহ তোর মধ্যবিন্দুর যোগফল। আচ্ছা, এবার এই যে সেন্ট্রয়েড পেলাম, এই সেন্ট্রয়েড প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। মানে এটা যদি 2 অনুপাত হয়, এটা হবে 1। এই বড় দিকটা যদি 2 অনুপাত হয়, এটা হবে 1। এই বড়টা যদি 2 অনুপাত হয়, এটা হবে 1। মানে অনুপাত মানে বুঝতে পারছিস তো? এটা যদি 6 হয়, এটা হবে 3। এটা যদি 8 হয়, এটা হবে 4। মানে এদের রেশিওটা সবসময় থাকবে কত? 2:1। বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে সেন্ট্রয়েড প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। মধ্যমা ইংরাজি হচ্ছে মিডিয়ান। তাহলে মিডিয়ান কাকে বলে? এ লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট অফ সাইড, মানে সাইডের মধ্যবিন্দু উইথ অপোজিট ভার্টেক্স, অপোজিট শীর্ষবিন্দুর যে যোগফলের লাইন, তাকে বলে মিডিয়ান বা মধ্যমা। দ্য সেন্ট্রয়েড জি, এখানে যে সেন্ট্রয়েডটা ধর দেওয়া আছে জি, ডিভাইডস দ্য এ মিডিয়ান ইন দ্য রেশিও 2:1। মানে ধর এর এডি, এডি এখানে ধর একটা এডি দিলাম। এডি যদি একটা মধ্যমা হয়, তাতে এই সেন্ট্রয়েডটা এই এডি কে 2:1 অনুপাতে ভাগ করে। মানে এটা ধর নাম দিলাম আমি আই, সেন্ট্রয়েড। তাহলে এ আই ইস টু আইডি এর অনুপাত হবে 2:1। বুঝতে পারলি? বুঝতে পারলাম। আইডি, এআই সবসময় আইডির দ্বিগুণ হবে। হ্যাঁ। তারপরে মধ্যমা খুব একটা মানে ইম্পর্টেন্ট টপিক ত্রিভুজের ক্ষেত্রে। প্রত্যেকটা মধ্যমা ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে। মানে এই ধর একটা ত্রিভুজ এ বি সি, তাহলে এখানে মধ্যবিন্দু যদি হয় এই ধর একটা মধ্যমা বিন্দু ডি, তাহলে এডিটা একটা মধ্যমা। তাহলে এডি এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করলো। মানে এ বি ডি ত্রিভুজের যা এরিয়া হবে, এ ডি সি ত্রিভুজেরও সেম এরিয়া হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এ মিডিয়ান ডিভাইডস এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইন এক্স্যাক্টলি 2 পার্টস, মানে 2 ভাগে ভাগ করে। বোঝা গেল? হ্যাঁ। গেল। এবার তোরা যদি দেখ, এটাই বলছে এখানে 2 ভাগে ভাগ করে। এই যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, ধর এটা একটা মধ্যমা আই। এই মধ্যমার সাথে শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করতে 3খানা যে ভাগ হলো, এই 3খানা ভাগের এরিয়াও সমান। তাহলে মধ্যমাকে যদি এই সেন্ট্রয়েডকে যদি 3খানা শীর্ষবিন্দুর সাথে যোগ করে দিই, যে 3খানা ছোট ছোট ত্রিভুজ তৈরি হলো, 3খানা ত্রিভুজেরই এরিয়া কি হবে? সমান হবে। বোঝা গেল? হ্যাঁ। বুঝলাম। আচ্ছা, এতক্ষণ তো আমরা সেন্ট্রয়েডের ক্ষেত্রে এই সহজ সহজ ত্রিভুজ আঁকছিলাম বলে তোদের বুঝতে সুবিধা হচ্ছিল। এবার একটু যদি খটোমটো ত্রিভুজ আঁকি, তাহলে বুঝতে অসুবিধা হবে। না না ওই জন্যই বলছি। আর এ বি সি, তাহলে এর মধ্যবিন্দু কোনটা? এটা যুক্ত করতে। এটা একটা মধ্যমা হলো এ এম। এর মধ্যবিন্দু কোনটা? এটা যুক্ত করতে। বি এন। এর মধ্যবিন্দু কোনটা? এটা যুক্ত করতে।
এম এন ও, ও পি ধরে, এটা পি, এটা ও। তাহলে এই যে ও বিন্দুটা তৈরি হলো এটাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে সিও আর ওপি এর রেশিও কত হবে? 2:1 হবে তো। হুম বা সিপি দুখানা যে ত্রিভুজ তৈরি করেছে বিসিপি আর এসিপি, এই দুটো ত্রিভুজের এরিয়াও সমান হবে। ইয়েস আচ্ছা, এবার আর একটা জিনিস, অর্থ সেন্টার। অর্থ সেন্টার মানে দেখ, এতক্ষণ আমরা সেন্ট্রয়েডের জন্য কি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর কি মধ্যবিন্দুকে যুক্ত করছিলাম, তাই তো? হ্যাঁ এবার আমরা যদি একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর, বিপরীত দিকের বাহুর উপর লম্ব টানি, লম্ব মানে কি একদম 90 ডিগ্রি টানতে হবে। সি এর থেকে এর উপরে লম্ব টানলাম, তাহলে এই লম্বগুলো যে পয়েন্ট এ বিন্দু থেকে ধরে এর উপর লম্ব টানলাম, এই লম্বগুলো যে বিন্দুতে যুক্ত হয় এইটাকে বলা হয় অর্থ সেন্টার। তাহলে অর্থ সেন্টার রাখার জন্য কি করতে হবে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব টানতে হবে। বোঝা গেল? গেল। তাহলে এটার ধর নাম দিলাম আমরা এইচ। তাহলে এই কোণটা সমান কত হবে? বল, পারবি কেউ? দাঁড়াও, বি এইচ সি এটা সমান সমান হবে তোমার এটা বি নাম এই দিলাম আমি এম এন। আচ্ছা, বিএইচসি আর এমএইচসি এটা কি সমান না? সমান। বল। না, সমান তো কেন? না মনে হচ্ছে, বিপরীত কোণ তো। মানে ওটা তো কম এই তো, সমান এটা কম। সমান বিপরীত কোণ না? সমান সমান। এই সাথী, এই কি বলে, রিয়া, বুঝতে পারলি নি? জায়গাটা না, এই জায়গাটা একবার আমাকে বলো। আচ্ছা, বিএইচসি, দাদা এটার নাম দিলাম এইচ এম এন। আচ্ছা, এই এমসি আর বিএন এই লাইন, এই পয়েন্টটা যুক্ত হয়েছে। এইটা দেখ, এই দুটো লাইন যদি ক্রস করে এইটাকে এটাকে বিপ্রতীপ কোণ বলে, যে দুটো সমান হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, এবার বুঝতে পেরেছি এখন নামটা। বিএইচসি আর এমএইচসি তো সমান। হ্যাঁ। আচ্ছা, এই এমএইচসি না, এমএইচ সরি, এন না ওটা? এমএইচসি। এবার আমাকে বল, উপরে একটা ছোট্ট চতুর্ভুজ আছে না, এ এম এইচ এন, হ্যাঁ তাই না? ই এম এ এইচ এন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই চতুর্ভুজের চারখানা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। চারখানা কোণে 360 হবে না? এই সরি, 360 ডিগ্রি। এ প্লাস এম প্লাস এন, তাই তো? ইয়েস। আচ্ছা, এমটা তো লম্ব মানে 90 ডিগ্রি, এনটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 180 ডিগ্রি। হ্যাঁ তাহলে এ প্লাস এইচ সমান 180 ডিগ্রি। একদম। আচ্ছা, এইচ মানে তো এইটুকু বলছি, আমি ওখানে লিখছি না তাই। এম এইচ এন এটা মানেই তো এটা। হুম হুম। তাহলে এইটা সমান অ্যাঙ্গেল এম এইচ এন, এটা সমান লেখা যায় 180 মাইনাস এ। একদম লেখা যায়। আর এটা মানেই তো বিএইচসি, তাহলে অ্যাঙ্গেল বিএইচসি সমান লেখা যায় না 180 মাইনাস এ। হ্যাঁ একইভাবে তুই যে কোণটা তোকে বের করতে বলবে অর্থ সেন্টারের ক্ষেত্রে 180 মাইনাস উল্টো দিকটা। বোঝা গেল? আচ্ছা। বুঝতে পারলি? পারলাম। হ্যাঁ। আচ্ছা, এবার যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তার অর্থ সেন্টার কোথায় হবে? এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজই তো আঁকলাম আমরা। বুঝতে পারলি? হুম আচ্ছা, এবার যদি হয়
দাঁড়া এক মিনিট। এবার ধর একটা স্থূলকোণী ত্রিভুজ হলো, এর অর্থ সেন্টার কোথায় হবে? এ বি সি। আচ্ছা, এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব টানতে পারবি? হ্যাঁ, এ বিন্দু থেকে এই বিসি এর উপর লম্ব টানা যাবে? যাবে তো। কিভাবে? এর থেকে এই বাহুটার উপর কম কাটা কম্পাস রেখে একটু অর্ধেকের বেশি সমদ্বিখণ্ড তো লম্ব সমদ্বিখণ্ড করলেই হবে। না, তা কি করে হবে? তুই সেটাও তো ধর এই বিন্দু, এই বাহু, এইখান থেকে তুই লম্ব সমদ্বিখণ্ড করতে চাচ্ছিস, তুই যেটাই করিস লম্বভাবে হবে? না। সব তো বেঁকা বেঁকা হবে। ঠিক ঠিক। তাহলে এটা করার উপায় হচ্ছে বিসি কে বর্ধিত কর। এবার আচ্ছা। লম্ব সমদ্বিখণ্ড আঁকতে পারলি? হুম। সি বিন্দু থেকে এ বি এর উপর আঁকার জন্য কি করতে হবে? বর্ধিত করো, লম্ব সমদ্বিখণ্ড আঁকো। বি বিন্দু থেকে এর উপর পারবি, এরকম হবে। তাহলে এই যে পয়েন্টটা তৈরি হলো, এইটা হলো অর্থ সেন্টার। তাহলে অর্থ সেন্টার অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় হয়? ওই যে স্থূলকোণের যে কোণটা তার পিছনের দিকে হয়। বুঝতে পারলি? পারলাম। মাথা খারাপ। আচ্ছা, এবার আমাকে বল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর এ কোথায় হবে? সার্কাম সেন্টার কোথায় হবে? একদম অতিভুজের ওপর। বের কর, সবাই বের কর, এটা তোদের কাজ, এখনই কর, দি বল। হুম। অতিভুজের ওপরই তো হচ্ছে। হ্যালো। ত্রিভুজের উপরে হবে না, কর সবাই। হ্যালো 244 1139। হচ্ছে না? থামো দাদা, তুমি একটু খাওয়া দাওয়া করো। আর খাওয়া দাওয়া বন্ধু। কি খাচ্ছ বলো? নিমকি। আমাকে বাড়িতে এতদিন খেতে দেয়নি। তাহলে কি শ্বশুর বাড়ি গিয়ে খাচ্ছিস? তাও দিচ্ছে না। সেটার ব্যবস্থা করা যাবে। কোনো ব্যবস্থা নাই। এই তো এক অঙ্ক কত নাটক শুরু। তুমি এদিকে নিমকি খাচ্ছ আর আমি না খেয়ে। শুধু নিমকি খাচ্ছ নাকি চাট? চাট মানে জলের সাথে বা সসের সাথে? অঙ্কটা কর আগে। অঙ্ক কি, এ তো করলেই হয়ে যাবে, সেটা তো কথা না। তোর বন্ধুর খবর কি, রাধাপালের? রাজাপাল এখন 3 বেলা গাঁজা খাচ্ছে, 2 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আর 1 বেলা পড়াশোনা করছে। সেই সেই লাইফ লিড করছে তো। হ্যাঁ, ওখানে কি নতুন গার্লফ্রেন্ড পেয়েছে? আমাকে তো ভুলিয়ে গেছে গার্লফ্রেন্ড পেয়ে।
ইনশাআল্লাহ। দিয়ে সব গ্যাজা ম্যাজা খাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে এখন পড়াশোনা করে আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। থাকে কোথায়? দমদমে না? দমদমে না, বেলঘড়িয়াতে থাকে। বেলঘড়িয়া কোথায়? ও এইসব গেট 4 না কি বলছে 2 তে। আচ্ছা আচ্ছা, ওই ওই যে বেলঘড়িয়া স্টেশনের বাঁ সাইড দিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেলে ঘর পাওয়া যাবে। 4 নম্বর থেকে? 4 নম্বরে মনে হয়। হুম। আসলে দেখা করো, আমি যাই মাঝে মাঝে দিকে। সিএসএল এ পরীক্ষা দিতে যাবো 17 তারিখ, তাহলে তুমি সন্ধ্যাবেলায় দেখা করো। এই 17 তারিখ? নভেম্বরের ঠিক আছে, 17 তারিখ। থাকলে যাব। রাজার ঘরে চলে আইবা, হালকা করি একটু বসবা। আরে ঠিক আছে, বসি নাটক থাকা বন্ধ। কথা। হ্যাঁ। একটা দেখায়, তুই নাটক বন্ধ কর। এই এটা কার কার হয়েছে বল? আমার হয়ে গেছে দাদা। তোর হয়নি, তুই তোর একদম সমকোণী। কোনটার উপর হবে, কোনটার উপর? হ্যাঁ। এই রিয়া আর মৃত্তিকা হয়েছে? আমার হয়নি। কার হয়নি? আমি বলবো দাদা কিভাবে হবে। বল। এ থেকে লম্ব সমদ্বিখণ্ড করা মানে তো তোমার একটা লম্ব আসছে, সেটা তো তোমার লম্ব হয়ে আছে লম্ব সমকোণী ত্রিভুজ আগে থেকে। সমদ্বিখণ্ডক না, অর্থ সেন্টার মানে হচ্ছে বাহু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। তো এটা যেহেতু হ্যাঁ 90 ডিগ্রি, তাহলে বিসি সেটাই তো থেকে যখন বলছি। লম্ব টানবো, সেটা তো, এটাই হ্যাঁ লম্ব হবে। সেটাই তো বলছি আবার তোমাকে। হ্যাঁ, আবার সি বিন্দু থেকে এ বির উপর লম্ব যখন টাকবো, এটাই লম্ব হবে। তাহলে কোন বিন্দুতে মিট করলো? এই বিন্দুতে মিট করলো। আবার বি আহ, থেকে যদি এসি এর উপর লম্ব টানিস, এটাই হবে। তাহলে এই বি বিন্দুটাই হচ্ছে এদের তোর অর্থ সেন্টার। বোঝা গেল? একদম। তাহলে আমরা তিনখানা কখনো যাই হোক দেখলাম, দেখি। প্রথমে হচ্ছে ইন সেন্টার, এটা কি বল? ইন সেন্টার মানে হচ্ছে তোমার কোণের, অন্তর্বৃত্ত হ্যাঁ কোণের সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ডগুলো যে জায়গায় মিট করে সেটাকে বলে ইন সেন্টার। তাহলে হুম। এই যদি এ হয় এ বি সি, এটা যদি ইন সেন্টার হয় ও, তাহলে হ্যাঁ অ্যাঙ্গেল বি ও সি সমান হয় 90 + a/2, মানে যেটা ইয়েস হয় 90 প্লাস অপোজিটটা। একদম। এইখানটায় ইন রেডিয়াসের মান ভ্যালু হয় a/s, এরিয়া বাই এস সেমি সমান পেরিমিটার। এরিয়া, এস সমান সেমি পেরিমিটার। তারপর হচ্ছে সার্কম সেন্টার। সার্কম সেন্টার কিভাবে পাওয়া যায়? লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। প্রত্যেকটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করব, যে জায়গায় মিট করবে সেটাকে বলে সার্কম সেন্টার। তাহলে এই যদি ত্রিভুজ হয়, এই সার্কম সেন্টার মানে এরকম হবে। হুম। এটা ধর সার্কম সেন্টার হলো আই, তাহলে বিআইসি সমান কত হয়? 2 × a, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এখানটায় সার্কম রেডিয়াস আর এর ভ্যালু হয় ABC/4a। বোঝা গেল? গেল। তারপরে হচ্ছে কি ছিল বল? সেন্ট্রয়েড না? হুম। সেন্ট্রয়েড। মধ্যমা বা সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে হচ্ছে মধ্যমা বা মিডিয়ানের যোগফল। মিডিয়ান মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর অপোজিট বাহুটি মধ্যবিন্দুর লম্ব যোগফল। টানা। লম্ব না, হ্যাঁ শীর্ষবিন্দু ওই একই থেকে ব্যাপার। অপোজিট বাহুর মধ্যবিন্দুর যোগফল, এটাকে বলা হয় সেন্ট্রয়েড। প্রত্যেকটা এই যে এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন এই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে। আবার যদি এই পয়েন্টটা একদম। ধরিস, এ এ ও বি ও সি ও, এই তিনখানা লাইন ত্রিভুজটাকে তিনখানা সমান ভাগে ভাগ করে। আর আচ্ছা। মধ্যমা যে পয়েন্টটা, এই সেন্ট্রয়েড যে পয়েন্টটা, সেটা প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তারপরে হচ্ছে অর্থ সেন্টার। অর্থ সেন্টার মানে
বাংলাটা তো মনে পড়ছে না। অর্থ সেন্টার মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা, সেই লম্বগুলো যে জায়গায় মিট করবে সেটাকে বলা হচ্ছে অর্থ সেন্টার। এখানে এই কোণটা সমান, এই কোণটা হয়, দেখো উপরটা একটা চতুর্ভুজ, তাহলে এখানে 90 এখানে 90, 180 চলে গেল, তার মানে এই কোণটা আর এই কোণটার ভ্যালু 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, নিচের এই কোণটা সমান হচ্ছে 180 মাইনাস এ, আর নিচের কোণটা মানে এই কোণটা, তাহলে এই কোণটার ভ্যালু কত হয় 180 মাইনাস উল্টো দিকেরটা। বোঝা গেল? समझ गया समझ गया। কেউ না বুঝতে পারলে বল। বুঝতে পারলাম। এই রিয়া বল। পেরেছি বুঝতে। আচ্ছা, দাদা এত স্মুথ লিখো কিভাবে? কি ইউজ করো তুমি? কি একটা ট্যাব টাইপের, ওয়াকম নাকি? এক্সট্রা এক্সট্রা কি নিছো? হ্যাঁ, ওই যখন ইউটিউবে চ্যানেল করেছিলাম তখন কিনেছিলাম। ওরে আচ্ছা আচ্ছা, এবার এটা এখন করাবো না, পরে করাবো। দেখ, ত্রিভুজটা যদি হয় সমবাহু ত্রিভুজ, তার ইন সেন্টার, সেন্ট্রয়েড, সার্কম সেন্টার এগুলো সব একই বিন্দু হয়, মানে একটা বিন্দু সবগুলো হয়। তো এর তখন ইন রেডিয়াস কত হবে, সার্কম রেডিয়াস কত হবে, এগুলো ত্রিভুজ এই বৃত্তের এই ফর্মুলাগুলো শেখায়, তারপরে করাবো। বৃত্ত বৃত্ত তো না, সরি। আচ্ছা, এই ত্রিভুজের ফর্মুলা তোদের করিয়েছি? সমবাহু ত্রিভুজের এরিয়া কি হয়, √3/4 ইন্টু a স্কোয়ার, করিয়েছি? কি? না তো এসব করাওনি। আচ্ছা ঠিক আছে, এটা করাবো তাহলে এটা হবে। আচ্ছা বল। এসব কি? হুম, এসব কি? এসব কিছু না, তো ভয় পাওয়ার কিছু নেই। ভয় আমি কোনোদিন পাইনি এসব। এটা কোথা এসব থেকে করাই, বাচ্চাদের ব্যাপার। হ্যাঁ? এটা কোথা থেকে করাই সেটাই ভাবছি। এগুলো লিখে তোমার হাতের লেখা দাদা এগুলো? না, এগুলো আমার জ্যাঠার ছেলের হাতে লেখা। তাই তো বলি তোমার হাতের লেখাতে এত ভালো হবে না। ঈশ্বর, চরম ঢ্যামনা মন, আমার হাতে লেখা খারাপ রে। একটু এতটা ভালো হবে না তাই বললাম। হ্যাঁ, ওর হাতের লেখা ভালো। আচ্ছা, ত্রিভুজের চল ফর্মুলা গুলো শেখাই। এই ত্রিভুজের এরিয়ার ফর্মুলা তোদের শেখায়নি? ইন্ডিয়া একটা শিখিয়েছিলে তোমার ওই চতুর্ভুজের অর্ধেক হয় তাই হাফ ইন্টু বাহু আচ্ছা এরকম বাহু দেখ, এরকম কিছু। এটা ভালোভাবে দেখ, আমি প্লেন চতুর্ভুজের আর ত্রিভুজের ফর্মুলা শেখাচ্ছি, এগুলো এখানে নাই, তোরা সবাই লিখে নিস, ঠিক আছে? আচ্ছা দেখ, ধর এই বাহুটার দৈর্ঘ্য 10, এরপরে এই 10 10 এরকম করতে করতে আমরা চলে গেলাম আরো 5 পর্যন্ত দিলাম, তাহলে টোটালটা পূর্ণ হয়ে যাবে? না হবে না কেন? না 5 বার দিলে তো হচ্ছে না। মানে এখানে হচ্ছে না, আমি বলছি হ্যাঁ, এরকম পর সেটা পর বলো। দিলে হয়ে যাবে তো। হ্যাঁ হয়ে যাবে। তাহলে এইটা ইনটু এইটা করা মানে হচ্ছে টোটাল জায়গাটাকে কভার করে দেওয়া হলো। হ্যাঁ এইটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এটাকে বলা হয় প্রস্থ। তাহলে একটা চতুর্ভুজের এরিয়া বা ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বোঝা গেল? এটা জানি। এবার
এটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ তখনই হবে যখন আচ্ছা যখন দৈর্ঘ্যের উপর প্রস্থটা লম্বালম্বি থাকবে। যদি এই রকম হয় তাহলে আর দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে না, বাহু ইন্টু বাহু হবে। না, বাহু ইনটু বাহু হবে না, তখন হবে দৈর্ঘ্য ইনটু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রে আমরা এগুলো পরে পড়াবো। চলো। সামান্তরিক, সামান্তরিক মানে কোনটা? এই জিনিসটা। এর ক্ষেত্রে তোদেরটা কিভাবে করাই? সামান্তরিকের ক্ষেত্রে ফর্মুলা হয় দৈর্ঘ্য ইনটু উচ্চতা। উচ্চতা মানে উপরের শীর্ষবিন্দু থেকে নিচের উপর একটা লম্ব। তাহলে সামান্তরিকের এরিয়া হয় দৈর্ঘ্য ইনটু হাইট। এবার দেখ, একটা চতুর্ভুজের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে বর্গক্ষেত্র, মানে সব বাহুগুলো সমান আর একে অপরের উপর লম্ব লম্ব। তাহলে এর ক্ষেত্রে এরিয়া কত হবে? এই বাহু ইনটু এই বাহু মানে এ স্কয়ার। তারপরে আরেকটা চতুর্ভুজ হয় কি আয়তক্ষেত্র। এখানে কি এর দৈর্ঘ্যের উপর প্রস্থ লম্বভাবে থাকে। যেহেতু লম্বভাবে থাকে, দেখ মেন ফর্মুলা হচ্ছে মানে বেস বা নিচটা কি বলে দৈর্ঘ্য ইনটু হাইট। এবার চতুর্ভুজের ক্ষেত্রে তোর এটা যেমন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যের উপর প্রস্থ লম্বালম্বি থাকে এবং তাদের দৈর্ঘ্যও সমান হয়। তাই কি হয় এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা যদি লেন্থ হয় এটা হয় ব্রেড বা প্রস্থ, কিন্তু এটা লম্বালম্বি থাকে, তাহলে এরিয়া হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এই লম্বালম্বি আর থাকে না, এরকম বাঁকা হয়ে থাকে। তখন এর এরিয়া হয় দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তখন তোকে উচ্চতাটা বের করতে হবে, উপরের শীর্ষবিন্দু থেকে এখানে উচ্চতা কত হবে সেটা তোকে বের করতে হবে। বুঝতে পারলে? কিভাবে বের করবো? সে বের করা যখন আমার মানে হবে আমি তোদের বোঝাবো। আচ্ছা, এবার যে কোনো এইরকম 2 ডাইমেনশনাল ফিগার চারখানা বাহু যদি থাকে, এর মেন ফর্মুলাই হচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান এবং একটা আরেকটার উপর লম্বালম্বি থাকে, তাই ফর্মুলা হচ্ছে এ ইন্টু এ বাই স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে লম্বালম্বি থাকে কিন্তু আলাদা আলাদা, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা এবং এরা লম্বালম্বি থাকে না, 90 ডিগ্রি কোণ তৈরি করে না, তাই এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হাইট। এখানে হাইটটাকে আলাদাভাবে বের করতে হয়, আমি সেগুলো পরে শেখাবো। এবার এরই যদি অর্ধেক করে দিস তাহলেই ত্রিভুজ। ত্রিভুজের মেন ফর্মুলা তোর একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেল? পারলাম। চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেল? এই জায়গাটা সবাই হ্যাঁ। লিখে নেবে যেটুকু করালাম। একটা হ্যাঁ, ত্রিভুজের যে জায়গাগুলো করালাম না, চতুর্ভুজের কি বলে পরে রেকর্ডিং দেখে আয়তক্ষেত্রফল, নেবো। হ্যাঁ রেকর্ডিং এ দেখিয়ে দেবো। এবার ত্রিভুজের একটা ফর্মুলা তোরা শিখেছিলে যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, শিখিস না এটা? না। আচ্ছা, এগুলো এতে শেখাবো, এই অ্যাকচুয়ালি মেনসুরেশন এগুলো শেখানো হবে। একটা ত্রিভুজের, তার এই একটা ত্রিভুজ এ বি সি, তিনখানা বাহুর দৈর্ঘ্য এ বি সি, তাহলে সেমি পেরিমিটার কত? এ প্লাস বি প্লাস সি বাই 2। Yes. এটা হচ্ছে এরিয়া বের করার ফর্মুলা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এ। এটাকে বলে হেরোস ফর্মুলা বা হেরোর ফর্মুলা, ঠিক আছে? হেরোডোটাস। তাছাড়া যদি তোকে এরিয়া বের করতে হয়,
সবসময় এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ধর বেস মানে বিসি, তাহলে এটাকে যদি বেস ধরিস এর সাপেক্ষে উচ্চতা যেটা হবে সেটা হাইট। তুই যদি এইটাকে এসিটাকে বেস ধরিস এর সাপেক্ষে যেটা উচ্চতা হবে সেটা। বোঝা গেল? বুঝতে পারলি? পারলাম দাদা, পারলাম। এই পর্যন্ত আগে সবাই পড়বি, তারপর আমি নেক্সট পড়াবো। ঠিক ঠিক আছে? আছে, ঠিক এই আছে। পর্যন্ত সবাই ভালো করে আসিস, এখানে যেন কম না হয়। ঠিক আছে, চলো আচ্ছা, তাহলে রাখলাম। আচ্ছা।